ফুটবল মানেই গোলের খেলা, আর গোল মানেই গোলপোস্ট। একজোড়া ছেঁড়া জুতো, দুটো ভাঙা ইট কিংবা দুটো বাঁশ। আমাদের শৈশবের গোলপোস্ট চেনার জন্য এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু আপনি কি জানেন, ফুটবলের আদিভূমি ইউরোপেও একসময় গোলপোস্টের অবস্থা ছিল প্রায় এমনই ছন্নছাড়া। আজকের মতো নির্দিষ্ট মাপ, ক্রসবার, জাল কিংবা প্রযুক্তি নির্ভর গোল লাইন সিস্টেম তখন ছিল না। গোলপোস্ট কেমন হবে, কোথায় হবে, এমনকি গোল হয়েছে কিনা এসব নিয়েও কম ঝামেলা হয়নি। মজার ব্যাপার হলো, গোলপোস্ট হিসেবে সর্বপ্রথম বাঁশের ব্যবহার শুরু করে চীনারা। তারা দুই পাশে দুটি বাঁশ পুঁতে দিয়ে তাদের মাঝে সিল্কের জাল দিয়ে দিত। এই জালে বল স্পর্শ করলেই কেবল গোল হতো। অন্যদিকে ইউরোপে গোলপোস্টের ধারণা ছিল আরও বিচিত্র। সপ্তদশ শতকের দিকে একটি ম্যাচ হয়েছিল রাজার দাস এবং ডিউক অফ অ্যালবামার্লের মধ্যে। তারা গোলপোস্ট হিসেবে ব্যবহার করেছিলেন সামনাসামনি অবস্থিত দুটি দুর্গের বিশাল দুটি প্রধান ফটককে। ওই সময়ে গাছ, ঘরবাড়ি, দেয়াল কিছুই বাদ দেয়া হতো না। মোটামুটি একটা দূরত্ব থাকলেই চলত। তবে ফুটবলের গোলপোস্ট আজ যে রূপ নিয়েছে তার পেছনে লুকিয়ে আছে প্রায় 150 বছরের এক অজানা গল্প। বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা, বিতর্ক থেকে নির্ভুলতা, নির্মমতা থেকে নিখুঁত আর অনুমান নির্ভর সিদ্ধান্ত থেকে প্রযুক্তি নির্ভর ন্যায় বিচারের দিকে গোলপোস্টের এই এগিয়ে যাওয়ার গল্পটা জানবো আমরা। গোলপোস্টের দুই পাশের দূরত্ব কত হবে তা নিয়ে সর্বপ্রথম 1863 সালে নিয়ম জারি করে ব্রিটেনের ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের ঠিক করে দেয়া 8 গজের অর্থাৎ 24 ফিটের সেই নিয়মটি আজ পর্যন্ত ফিফা আদর্শ দূরত্ব হিসেবে মেনে চলছে। পোস্টের দূরত্বের একটি সমাধান হলেও ওই সময় ওপরের সীমানা অর্থাৎ ক্রসবার নিয়ে কেউ মাথা ঘামায়নি। দুই পোস্টের মাঝ দিয়ে যে কোনো উচ্চতায় বল গেলেই গোল হয়ে যেত। আর ঠিক এখানেই শুরু হতো অবিকল আমাদের পাড়া মহল্লার ফুটবলের মতো চিরচেনা সেই ঝগড়াঝাঁটি। আমরা যেমন গোলরক্ষকের উচ্চতা মেপে আন্দাজের উপরে একটি কাল্পনিক ক্রসবার ধরে নিই এবং গোলরক্ষক খাটো হলে নিশ্চিত গোলও বাতিল করে দিই। ইউরোপেও তখন ঠিক এই একই ঝামেলা হতো। এই সীমাহীন স্বাধীনতা আর মাঠের গোলমাল থামাতে 1866 সালের দিকে দুই পোস্টের মাথা ফিতা দিয়ে বেঁধে দেওয়ার এক অভিনব পরিকল্পনা করা হয়। তবে এই পরীক্ষাটি প্রথম কোনো বড় প্রতিযোগিতায় রূপ নিতে নিতে 1872 সাল চলে আসে। লন্ডনের কেলিংটন ওভালে ওয়ান্ডার্স ও রয়্যাল ইঞ্জিনিয়ার্সের মধ্যকার ঐতিহাসিক 1872 সালের এফএ কাপ ফাইনালে প্রথমবার দুই পোস্টে ফিতা লাগানো হয় ক্রসবার বোঝানোর জন্য। আর সেই ফিতাটি বাঁধা হয়েছিল মাটি থেকে ঠিক 8 ফুট উঁচুতে, যা আজ পর্যন্ত ফুটবলের উচ্চতার চিরন্তন নিয়ম হয়ে টিকে আছে। 1882 সালের দিকে ফুটবলের নিয়মে বড় একটি পরিবর্তন আনা হয়। শেফিল্ড এফসি আর কুইন্স পার্ক নামে প্রথম দুটি ক্লাব, যারা তাদের মাঠে স্থায়ীভাবে এই ক্রসবার বসায়। তবে কিছু ক্লাব তো থাকেই যাদের মাথায় সারাক্ষণ দুষ্ট বুদ্ধি ঘোরাফেরা করে। তাদের মাঝে একটি ক্লাব ছিল কেনসিংটন সুইফটস। 1888 সালের দিকে এই ক্লাব দুই প্রান্তে দুই রকম উচ্চতায় ক্রসবার বসিয়ে ম্যাচের ফল নিজেদের দিকে নেয়ার চেষ্টা করে। এই অপচেষ্টা ধরা পড়ার পর তাদের এফএ কাপ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং শুরু হয় নতুন এক সমস্যার। বল আসলেও দুই পোস্টের মাঝে দিয়ে গিয়েছে না বাইরে দিয়ে? এ নিয়ে প্রায় প্রতি খেলাতেই শুরু হয় মারামারি। এই বিতর্ক আরও বড় আকার নেয় আন্তর্জাতিক ম্যাচেও। 1880 সালের দিকে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড ম্যাচে 9-1 ব্যবধানে হেরে যাওয়ার পর আয়ারল্যান্ড দাবি করে শেষ গোলটি পোস্টের বাইরে দিয়ে গেছে। তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়া হয়নি, কারণ ব্যবধান ছিল বিশাল। ওই এক গোল হলেই কি আর না হলেই কি। কিন্তু 4 বছর পর সেই দুই দলের মধ্যে ম্যাচ 2-2 গোলে ড্র হলে পরিস্থিতি বদলে যায়। এবার ইংল্যান্ডের পক্ষ থেকে অভিযোগ ওঠে আয়ারল্যান্ডের শেষ সময়ের গোলটি ক্রসবারের উপর দিয়ে গিয়েছে। দুই পক্ষই নিজেদের ক্ষতিগ্রস্ত দাবি করে। এই বিতর্কের সমাধান খুঁজতেই আসে গোলপোস্টে জাল বাঁধার নিয়ম। বলা হয় তারা প্যান্টের পকেটের আইডিয়া থেকে এই আইডিয়াটি পায়। বল জালের ভেতরে থাকলে গোল হবেই। শুরুতে এই জাল ছিল বেশ ঢিলে ঢালা, খুব একটা দৃষ্টিনন্দন না হলেও যথেষ্ট কাজ চালিয়ে নেয়ার মতো ছিল। এরই ধারাবাহিকতায় 1892 সালের এফএ কাপ ফাইনালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ও অ্যাস্টন ভিলা ম্যাচে প্রথমবারের মতো
ক্রসবার এবং জাল দুটোই ব্যবহার করা হয়। গোলপোস্টের ব্যাপারে নিয়ম চালু করার পর থেকে গোলপোস্ট তৈরি করা হতো কাঠ দিয়ে। কাঠের টুকরো এনে গোলাকার বা বর্গাকারভাবে কেটে বসানো হতো। মোটামুটি 100 বছরের মতো এই কাঠের ব্যবহার চলে। এরপর গত শতাব্দীতে 80-র দশকে ক্লাবগুলো কাঠের পরিবর্তে ইস্পাতের পোস্ট বসানো শুরু করে। অ্যালুমিনিয়ামের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এরপর এটিও ব্যবহার শুরু হয়। 1920 সালের দিকে নটিংহ্যাম ফরেস্ট বর্গাকার আকৃতির পোস্টের বদলে উপবৃত্তাকার আকৃতি ব্যবহার শুরু করে। আর এগুলো কাঠের পরিবর্তে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হওয়ায় আরও টেকসই, হালকা ও খেলোয়াড়দের জন্য নিরাপদ হয়ে ওঠে, কারণ কাঠ যে কোনো সময় ভেঙে যেতে পারে। কিন্তু এই উপবৃত্তাকার আকৃতির পোস্ট 1920 সালে চালু হলেও অন্য ক্লাবগুলোর কাছে গ্রহণযোগ্যতা পেতে অনেক সময় লেগে যায়। বিশেষ করে স্কটিশ ক্লাবগুলো 80-র দশকেও তাদের পোস্টগুলোতে পরিবর্তন আনেনি। তারা তাদের আগের পুরনো বর্গাকার আকৃতির পোস্টগুলোই রেখে দেয়। তখন এই রকম বাঁধা ধরা নিয়ম না থাকায় কেউ অভিযোগও করেনি। বিপত্তিটা আসে 1976 সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে, যেটি অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্ক স্টেডিয়ামে। ওই খেলায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ 1-0 গোলে পরাজিত করে ফরাসি ক্লাব সেন্ট এতিয়েনকে। ওই খেলায় সেন্ট এতিয়েনের দুটি শট বর্গাকার পোস্টের কোনায় লেগে ফিরে আসে। ম্যাচ যখন 0-0 সমতায় ছিল, তখন সেন্ট এতিয়েনের মিডফিল্ডার ডমিনিক বেথেনির শট দারুণভাবে পরাস্ত করে বায়ার্নের গোলরক্ষক শেপ মেয়ারকে, কিন্তু তা পোস্টে লেগে ফিরে আসে। এর অল্প কিছুক্ষণ পরেই জ্যাক সান্তিনির হেড একইভাবে পোস্টে লেগে ফিরে আসে। এই দুটি উডওয়ার্ক যদি উপবৃত্তাকার আকৃতির পোস্টে হতো, তবে দুটি গোল হওয়ার খুবই সম্ভাবনা ছিল। এরকম কিছু বিতর্কিত ঘটনার জন্য 1987 সালে নিয়ম করে দেয়া হয় যে গোলপোস্ট উপবৃত্তাকারই হতে হবে। বর্গাকার গোলপোস্ট ফিফা পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। 2010 বিশ্বকাপের ঘটনা। নকআউট পর্বে জার্মানির মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ম্যাচের তখন 38 মিনিট। ইংল্যান্ড 1-2 গোলে পিছিয়ে। এই অবস্থায় বক্সের কোনায় বল পান ল্যাম্পার্ড। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার তার লাইন ছেড়ে অনেকটুকু সামনে ছিলেন। সেই সুযোগে সেখান থেকে ল্যাম্পার্ড তার মাথার উপর দিয়ে বলটি শট করেন। বলটি তখন ক্রসবারে লেগে গোল লাইনের অন্তত 1 ফুট ভেতরে ড্রপ করে। স্টেডিয়ামের সবাই খালি চোখে নিশ্চিত ছিলেন এটি গোল। নিশ্চিত ছিলেন না কেবল রেফারি। নয়ার তড়িৎ গতিতে বলটি ধরে লং থ্রু করেন পোডলস্কির কাছে কাউন্টার অ্যাটাকের জন্য। পরে রিপ্লেতে দেখা যায় আগের যে কোনো বিতর্কিত গোলের তুলনায় এটা বেশ পরিষ্কার গোল। বিশ্বকাপের মতো মঞ্চে এমন গুরুতর ভুলের পর ফিফা আর মুখ বুজে থাকতে পারেনি। এর আগে 1999 সাল থেকেই প্রযুক্তির ব্যবহার নিয়ে কথাবার্তা চললেও তৎকালীন ফিফা প্রধান সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি নানা অজুহাতে তা বাতিল করে আসছিলেন। কিন্তু ল্যাম্পার্ডের এই বাতিল গোল পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেয়। সে বছরের সেপ্টেম্বরে ফিফা 13টি কোম্পানিকে তাদের গোল লাইন টেকনোলজি প্রদর্শনের সুযোগ দেয়। সেখানে কিছু সমস্যা উঠে আসে, যেমন ক্যামেরার নড়াচড়া বা মাত্রাতিরিক্ত গরমের ব্যাপার, যে পরিস্থিতিগুলোই সিস্টেমটি ঠিকমতো কাজ করত না। 2012 সালে ফিফা হকাই এবং গোলরেফ নামে দুটি টেকনোলজিকে অনুমোদন দেয়, যা 2012 সালে ক্লাব বিশ্বকাপে প্রথমবার ব্যবহার করা হয়। গোল লাইন টেকনোলজির প্রথম সুবিধাটা পান এডিন জেকো। 2013-14 মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে এটি প্রথম চালু করা হয়। 2014 বিশ্বকাপে এর সাহায্যে ফ্রান্স একমাত্র গোলে হারায় হন্ডুরাসকে। এই টেকনোলজি আসার আগে উয়েফা গোলপোস্টের পাশে একজন করে বাড়তি সহকারী রেফারিকে বসিয়ে রাখা হতো, যার কাজই ছিল গোল হওয়া না হওয়া খেয়াল করা। এখন এই টেকনোলজির জন্য ম্যাচের আগে রেফারি বসানো সেন্সরগুলো চেক করে নেন। বল গোললাইন অতিক্রম করলেই রেফারির হাতে থাকা ঘড়িতে নোটিফিকেশন চলে আসে।